নাজমুল হাসান কলিমুল্লাহ একজন আপনাকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে কিনা জানতে চেয়েছেন। সেই সঙ্গে আরেকটি বিষয় যে কি বলবো, এটি কিসের ইঙ্গিত দেয় যে সেনাবাহিনীর ভেতরে এই যে একজন সৈনিকের কথা বলা হলো যে তাকে বরখাস্ত করা হয়েছে, তাকে আটক করা হয়েছে, এ কি শুধু একজন সৈনিক নাকি আরো দলবল আছে? দুই সহযোগী সহ এটাও বলা হচ্ছে। জি, তার অপর দুজন সহযোগীও আটক হয়েছে, জি, জানান দেওয়া হয়েছে। হুম, এখন সাধারণত এখানে এর সম্প্রসারণ কিংবা সংকোচন নির্ভর করবে ওই বলি ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম, সার্বক্ষণিক সতর্কতার মধ্যে স্বাধীনতার অর্থ নিহিত। এখন এটি আমরা কতটা মেন করি বাস্তবে রূপায়ণ, সেটা মধ্য দিয়ে আপনার আমাদের আমাদের এই যে মিয়ানমার বর্তমানে আরাকান আর্মির স্বীকৃত যে অঞ্চলটি পুরোটাই আমাদের সীমান্ত রেখা জুড়ে, এবং তাদের নিয়ন্ত্রিত অঞ্চলে রাখাইন প্রভিন্সে মানবিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, প্রায় দুর্ভিক্ষাবস্থা, কমিউনিকেশন ভেঙে পড়েছে। সেই অবস্থার নিরসন কল্পে আপনার মিস্টার গুতারেস তিনি নিজে রোজার সময় এসে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ ইফতার করলেন। না স্যার, আপনার প্রথমত একটা ভেঙে যাচ্ছে। আর বর্তমান আরেকজন একটা মন্তব্য করেছেন যে বর্তমান দেশের আইন শৃঙ্খলা খুবই খারাপ, এই অবস্থায় সেনা শাসন দরকার। সেনা শাসন কি কখনো সমাধান হতে পারে নাকি স্যার? Solution cannot be a permanent sort of institutionalized form. আপনার এর কুফল কেমন হয় সেটি আমরা কিন্তু ইন্দোনেশিয়ায় দেখেছি। তারা গোলকার পার্টি গঠন করেছিলেন, স্বার্থ 10 বছর আপনার শাসন করেছেন সেনা কায়দায় ইন্দোনেশিয়াকে, এর ফল ভালো হয়নি। ফিলিপিন্সে আপনার এই সেনা কায়দায় ফার্ডিনান্ড মার্কোস যেই শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, আলটিমেটলি তাকে তার স্ত্রী ইমেলদা সহ এক কাপড়ে কিন্তু চলে যেতে হয়েছিল। আপনার সেই ইতিহাস আমরা জানি। সুতরাং বাংলাদেশেও সেই আইয়ুব শাহী বলুন, ইয়াহিয়া শাহী বলুন, তৎকালীন মাশরিকে পাকিস্তানে কি পরিস্থিতি তৈরি করেছিল তা আমাদের স্মৃতির অংশ বটে। কিন্তু স্যার আমরা তো অনেকদিন ধরেই ধরেন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে 9 মাসের বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন এই 9 মাসের মধ্যে অনেকবারই অনেক রকম কথা আমরা শুনেছি, এমনকি সেনাপ্রধান সবাইকে হুঁশিয়ারিও দিয়েছিলেন। এখন আপনার আইএসপিআর থেকে এই সেনা মানে সৈনিককে বরখাস্ত এবং তাকে গ্রেফতার প্রসঙ্গে যা বলেছে, আমি একটু সেটা আপনাকে পড়ে শোনাতে চাই। আমি শিওর আপনি দেখেছেন, তবু আমার দর্শকরা যেন একটু জানতে পারে। নাশকতা আমি এটা একটু দেখাতেও চাই, সো তারা যেন রিলেট করতে পারেন আর কি। হ্যাঁ, এটা না, এটা আমি দেখিয়েছি আগে একবার, এটি কেন আশপাশের এলাকা নিষিদ্ধ করা হয়েছে। সো আমি আপনাকে দেখাতে চাই যে এই যে এটি হচ্ছে গিয়ে আইএসপিআর থেকে আজকে দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে 17 মে শনিবার আজ সৈনিক বরখাস্ত নাইমুল ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার করা হয়েছে। তিনি গত 5 আগস্ট 2024 তারিখের পর থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কতিপয় বরখাস্ত অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেনা সদস্যদের সাথে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রদান সহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম করার পরিকল্পনা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় তিনি 18 মে 2025 তারিখ ঢাকা সেনানিবাসে প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।
এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্ম, এই ব্যাপারে আপনার জানা আছে কিনা? এরকম কোনো ঘটনা আপনার আপনার আগে চোখে পড়েছিল কিনা? নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে প্রশ্নটি রাখলাম। এ ধরনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার লক্ষ্যে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল আজ আনুমানিক দুপুর 2টায় খিলক্ষেত বটতলা বাজার এলাকায় তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সৈনিক বরখাস্ত নাইমুল তার কিছু সহযোগী সহ উপস্থিত একজন সেনা সদস্যের উপর দেশীয় অস্ত্র দ্বারা অতর্কিত হামলা চালায়। এটা কি বিশ্বাসযোগ্য? তাৎক্ষণিকভাবে নিকটস্থ সেনা ক্যাম্প থেকে একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে নাইমুল এবং তার সহযোগীকে আটক করে। উল্লেখ্য, সৈনিক বরখাস্ত নাইমুলকে স্ত্রীর নিকট যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়। উক্ত বরখাস্ত সেনা সদস্যের বিরুদ্ধে আনুষঙ্গিক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্যার, বিষয়টি কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই কারণে সাধারণত কোনো সেনা সদস্য, কোনো কর্মকর্তা হোক, সৈনিক হোক, কেউ কোনো অপরাধ সংগঠিত করলে আমরা সাধারণত আইএসপিআর থেকে ফোন পাই যে খবরটি যেন প্রকাশ করা না হয়, কারণ সেনাবাহিনীর ভাবমূর্তির বিষয়। এখন এই ঘটনা সেনাবাহিনী নিজ উদ্যোগে প্রচার করছে, বিষয়টিতে একটু জটিলতা না স্যার? দেখুন, আমি এটাকে জটিল কোনো বিষয় মনে করছি না। জি জি, নাজমুল হাসান কলিমুল্লাহ একজন প্রশ্ন করেছেন যে তিনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশে কি বিপ্লব হবে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে একটা নতুন ধরনের বিপ্লবের আশঙ্কা, শাসনতন্ত্র স্থগিত করা সহ এই ধরনের জরুরি অবস্থা জারি করা, এই ধরনের আশঙ্কা আপনি দেখছেন কিনা? দেখুন, আগামী 48 ঘন্টা খুবই ক্রুশিয়াল। মানে এমন একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, আইদার অর, হয় আমাদের মাননীয় সেনাপ্রধান এবং মহামান্য রাষ্ট্রপতি তারা প্রিভেইল করবেন অথবা বাড়ি চলে যাবেন, এরকম একটা আশঙ্কার কথা সর্বত্র শোনা যাচ্ছে। এখন জরুরি অবস্থা জারি করার সাংবিধানিক দায়িত্ব কিন্তু মহামান্য রাষ্ট্রপতির, এবং তিনি সেটি করবেন কি করবেন না সেটার উপর অনেকাংশে নির্ভর করছে। আর এখানে বরাবরই যে ব্যাপারটা আমরা লক্ষ্য করেছি, এই বিপ্লব সাফল্যমণ্ডিত হওয়ার পরে উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূস তিনি সেনাবাহিনীর সঙ্গে বা সশস্ত্র বাহিনীটা নিরাপদ আপনার দূরত্ব বজায় রেখেছেন। যদিও তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারপরও একটা পলিসি পার্সু করার চেষ্টা করেছেন। কিন্তু যে সকল ক্ষেত্রে বিপ্লব দরজা জানলা দিয়ে ঢুকে পড়েছে, মানে আপনি কি করে প্রতিবেশী রাষ্ট্র। স্যার, আপনার কথা না ভেঙে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হয়তো হচ্ছে। প্রতিবেশী আমাদের ভারতের রাজধানী নয়াদিল্লিতে যিনি বেসড, তিনি কিন্তু নিয়মিত ভাবে আমাদের এই সশস্ত্র বাহিনীর ভেতর বাইরের পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করতে হচ্ছে। 1/11 সময় তখন উপদেষ্টা ছিলেন জিল্লুর রহমান সিদ্দিক। তিনি বলেছিলেন যে টানেলের শেষ প্রান্তে আলো দেখতে পাচ্ছেন, রাইট? আপনি খুবই ঐতিহাসিক কোট ছিল তার এটি। তো এরকম কোনো মন্তব্য এখনো পর্যন্ত আমরা কোথাও থেকে শুনতে কিন্তু পাইনি। তো আমরা জানি আমরা এখন অন্ধকারের মধ্যে আছি, টানেলের শেষ প্রান্তে কোনো আলো কি আপনারা দেখতে পান, নাজমুল হাসান কলিমুল্লাহ? টু বি অনেস্ট, আমরা এখন একটা আনচার্টার্ড টেরিটরিতে ঢুকে গেছি। রাষ্ট্র সংস্কারের নামে, রাষ্ট্র মেরামতের নামে রাষ্ট্র অকার্যকর একটা জায়গায় গিয়ে পৌঁছে গেছে। যদি ডুবোচর থাকে
সেখানে অনেক সময় জাহাজ আটকে যায়। আমাদের অবস্থাটা হয়ে গেছে সেই রকম দিশেহারা জাহাজের মতো। সত্যি কথা বলতে কি, আপনার সুমি খান যে আর্তনাদ আমরা তার কণ্ঠে শুনলাম, একেবারে ক্ষোভ, অভিমান জড়িত, সেটি আত্মজৈবনিক একটি উপলব্ধি। কম বেশি সকল নাগরিকের অবস্থাই একদম তাই। এইরকম। দুর্বিনীত যে কালচার, সেটি এখন মেইন স্ট্রিম কালচারে পরিণত হয়েছে, এবং এটি কোনোভাবেই সেই এনসাইক্লোপিডিস্ট আপনার যে ট্রেন্ড আমরা দেখেছিলাম ইউরোপে, ফ্রান্সে, তার সঙ্গে তুলনীয় নয়। আমাদের চট্টগ্রামের ছেলে মাদাগাস্কারে গিয়ে পরে লুইয়ের দরবারে হাজির হয়েছিলেন এবং তার স্ত্রী কর্তৃক আপনার পালিত পুত্রের ভূমিকা পালন করেছেন, এবং ফ্রেঞ্চ নাম হয়েছিল জমর। তিনি এই ফরাসি বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, চট্টগ্রামের জমর। এবং শেষ অবধি তার ভাগ্যে তার যে টোম স্টোন, সেখানে বলা হয়েছে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। কার সঙ্গে? যারা তাকে লালন পালন করেছেন তাদের সঙ্গে, বিপ্লবী হতে গিয়ে। এখন চূড়ান্ত বিশ্লেষণে আপনার মূল্যায়নটা কেমন দাঁড়াবে, যারা দুর্বিনীত আচরণ করছেন তাদের ভাগ্যে কি আছে, সময়ই তা বলে দেবে। স্যার, আমরা এই এই প্রশ্নটি আমি করতাম, কিন্তু সাগর তিনি প্রশ্নটি করে ফেলেছেন। আমরা জানি যে এই সরকার, ছাত্ররা বলছে তারা একটা জুলাই ঘোষণাপত্র চায়, সেরকম একটা প্রস্তুতির কথা আমরা শুনছি, এবং আগামী 23 তারিখে হেফাজতের একটি প্রোগ্রাম আছে। তো এই প্রেক্ষিতে এখানে এখানে যেই সাগর যে প্রশ্নটি করেছেন যে জুলাই ঘোষণাপত্র দিলে পরবর্তীতে বাংলাদেশ কোন প্রক্রিয়ায় পরিচালিত হবে, জুলাই ঘোষণাপত্র দিলে তখন তো আর সংবিধানের অস্তিত্ব থাকবে না। আপনার 30 দিনের একটি আলটিমেটাম দেয়া হয়েছে। যারা প্রথম দাবিটি আদায় করে নিয়েছেন ইতিমধ্যে, সাবেক শাসক দল আওয়ামী লীগের সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ ইতিমধ্যে সেই গ্যাজেটও প্রকাশিত হয়েছে। বিদ্যুৎ গতিতে নির্বাচন কমিশন তাদের প্রজ্ঞাপনও হাজির করেছেন এই স্থগিতাদেশ সঙ্গে মিল রেখে, তাদের যে কি করবেন সেই বিষয়ে তারা জানান দিয়েছেন। তো ফলে এখানে গুনে গুনে 30 দিন, এখন এটা 30 দিন না 30 কর্মদিবস, সেটা নিয়ে হয়তো একটা স্পেস আছে। কিন্তু আলটিমেটলি যখন বক্সে টিক চিহ্ন দেওয়া হয়ে যাবে 30 দিনের, তখন কিন্তু ডেফিনেটলি আপনার এই পক্ষ যদি প্রিভেইল করতে সক্ষম হন, তাহলে আপনার এই রাষ্ট্রের খোল নইছে কিন্তু পাল্টে যাবে। সংবিধান ডেফিনেটলি আপনার হারিয়ে যাবে, এবং তদস্থলে এই যে জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে তা প্রতিস্থাপিত হবে, এবং তার মধ্য দিয়ে এই রাষ্ট্রের যাবতীয় আপনার আকার প্রকার সবই পাল্টে যেতে পারে। আপনার এই ট্রেন্ডটা কিন্তু বহুদিন আগে থেকে আমরা লক্ষ্য করছি। আপনার যখন 75 পরবর্তীকালে বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তোয়াব সাহেব, তখন তিনি বর্তমান সরহদ্দি উদ্যান তৎকালীন রেস কোর্স ময়দানে আপনার একটি সমাবেশে সামিল হয়েছিলেন। সেখানে তার কাছে যে স্লোগান উত্থিত হয়েছিল তার প্রতি তাকে নিবেদন করে, তোয়াব ভাই চান তারা পতাকা চাই। তো ফলে ওই আকাঙ্ক্ষা কিন্তু এখনো অনেকের মনে থাকলেও থাকতে পারে। এখন এক লহমায় হুট করে তো এই বিষয়গুলো ফোরফ্রন্টে আসে না, একটা হোমওয়ার্ক করে লম্বা প্রস্তুতির মধ্য দিয়ে সেটি ফোরফ্রন্টে আসে। যেমন আপনার যেমন গোপাল ভোগ আমের নাম গোলাম ভোগ বলে কেউ কেউ চিহ্নিত করছেন, মানে প্রয়াত গোলাম আজমের নামে গোলাম ভোগ। আপনি যেটা বললেন যে কি তোয়াব ভাই চান তারা পতাকা চাই, হ্যাঁ, আমি অবশ্যই এই কথাটা আগে কখনো শুনিনি, আজকে প্রথম শুনলাম। তবে এইবার প্রথম শুনলাম যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। হ্যাঁ, গোলাম আজমের বাংলা কবে হলো সেটাই তো আসলে বুঝলাম না।